আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষে এ ইউনিটের যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছে সেগুলো সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার কোশ্চেনে বলা আছে যে A ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাদের কাছে বলা হয়েছে যে ডিটারমিনার অফ 2A ইনভার্স এর মান কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে হচ্ছে ওই এ ইনভার্স নির্ণয় করে টু এ ডিটারমিনার এরকমভাবেও নির্ণয় করতে পারি। তাছাড়া একটা শর্টকাট টেকনিক আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে। সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে কি করব, টু যেটা আছে এই টু এর উপর একটা স্কোয়ার দেব এবং এটাকে 1 বাই পরম মান এ, এটার মানটা বের করব। তো আমরা টু স্কোয়ার সমান জানি হচ্ছে 4, আর এখানে পরম মানে বলতে কি আমি এটা পরম মানে ভুলে বলছি, এটা আর কি ডিটারমিনার অফ এ আর কি। এখানে পরম মান অফ এ বলতে ডিটারমিনার, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ডিটারমিনার অফ এ কে বোঝায়। তো এখানে ডিটারমিনার অফ এ এটার মান কত হবে, এখানে 1 দিলাম। ডিটারমিনার অফ এ কত হবে, ডিটারমিনার অফ এ হবে এই যে 3 মাল্টিপ্লিকেশন অফ -3, তাতে কত হয় এই যে আমি একটু ডিটেলসে লিখি। এটা হচ্ছে 3 মাল্টিপ্লিকেশন অফ -3, তারপর সূত্রের মাইনাস, তারপর 2 মাল্টিপ্লিকেশন অফ -4, 2 মাল্টিপ্লিকেশন অফ -4। সো এটাকে যদি আমি করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 4 মাল্টিপ্লিকেশন অফ 1 ডিভাইডেড বাই -9, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 8। সো এই ক্ষেত্রে আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 4 মাল্টিপ্লিকেশন অফ -9 প্লাস 8 কত হয়, -1 হয়। সো 4 মাল্টিপ্লিকেশন অফ -1 পাচ্ছি আমরা। সো 4 মাল্টিপ্লিকেশন অফ -1-এ কত হয়, 4 মাল্টিপ্লিকেশন অফ -1-এ হয় -4। সো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে -4। ওকে, তো পরের অঙ্কটা দেখি কি হবে। ওকে, পরের অঙ্কটা চলে যাই। এই যে পরের অঙ্কটা আমাদের কাছে দেওয়া আছে f(x) ইজ ইকুয়াল টু সামথিং, এরকম একটা দেওয়া আছে এবং বলছে যে এটা ডোমেইন কত। একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেইন কত। এই যে ফাংশন আছে এই ফাংশনটা ডোমেইন বের করার জন্য আমরা একটা জিনিস জানি যে রুটের ভিতরে কখনো নেগেটিভ হয় না। রুটের ভিতরে কি হয় না, কখনো নেগেটিভ হয় না। সো রুটের ভিতরে যেহেতু নেগেটিভ হয় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এখানে কি হবে না, রুটের ভিতরে নেগেটিভ হবে না। অর্থাৎ এই যে প্রথম যে রুটটা আছে বড় এই যে ছোট আকারে যে রুটটা আছে এখানে, এই যে উপরে ছোট আকারের যে রুটটা আছে, তো এইটার বদলে আমরা কি লিখতে পারি, এটার বদলে আমরা লিখতে পারি যে এই যে টু মাইনাস এক্স যে আছে, এই যে 2 মাইনাস এক্স, এটার মান কি হবে, এটার মান হচ্ছে শূন্যের থেকে বড় বা সমান হবে। সো আমরা কি পেলাম, 2 মাইনাস এক্সের মান কি, শূন্যের চাইতে বড় বা সমান। সো 2 মাইনাস এক্সের মান যদি শূন্যের চাইতে বড় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি না যে এক্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি না যে এক্সের চাইতে 2 এর মান বড় বা সমান। এটা কিন্তু আমরা লিখতে পারি যে এক্সের চাইতে 2 এর মান বড় বা সমান। সো এক্সের চাইতে 2 এর মান বড় বা সমান যদি হয়, এটা আমরা রেখে দিলাম। তারপর আবার দেখি যে সম্পূর্ণটা আছে, যেটা আছে ওইটা কিন্তু একটা ব্র্যাকেটের ভিতরে আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি না যে 2 মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স যেটা আছে সেটাও কিন্তু শূন্যের চাইতে বড় বা সমান, কারণ এটাও একটা রুটের ভিতরে আছে। সো এই অংশটাকে যদি আমি শূন্যের এই পাশে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি না যে 2 এখানে রেখে দিলাম, আর ওইটাকে যদি শূন্যের ওইখানে নিয়ে যাই তাহলে হয় রুট ওভার 2 মাইনাস এক্স, এটা হয়। সো আমরা এখন যদি এটাকে বর্গ করে দিই তাহলে কি হয়, 4 এর মানটা কি হবে, 2 মাইনাস এক্সের চাইতে বড় হবে। তো তারপরে আমরা কি লিখতে পারি, তারপর আমরা লিখতে পারি না যে এই যে 2টা এইটার এক্সটাকে যদি এদিকে নিই আর 4টাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই, এক্সের মান 2 মাইনাস 4, অর্থাৎ হচ্ছে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এক্সের মানটা আছে সেই মানটা কার থেকে বড়, -2 এর থেকে বড়। সো একবার আমি পেলাম এক্সের মান -2 এর থেকে বড়, একবার মান আমি পেলাম যে এক্সের থেকে 2 এর মান বড়। সো দুইটাকে একত্রে আমি লিখতে পারি না যে এক্সের থেকে এরকমভাবে লিখতে পারি না যে -2 এর থেকে এক্সের মান বড় বা সমান, তার থেকে আমরা লিখতে পারি 2 এর মান বড় বা সমান। সো এইটা কিন্তু আমরা লিখতে পারি এই ক্ষেত্রে। সো এইটাকেই যদি আমরা এরকম সমাধান সেট আকারে সমাধান এখানে যেটা দেওয়া আছে সেটা যদি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট এটা হবে 2 থেকে 2 পর্যন্ত, -2 থেকে 2, এইটা হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার কত, অ্যান্সার হবে এই যে ডি নাম্বারটা,
ডি নাম্বারটা হবে এখানে অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখি। তিন নম্বর অঙ্কে কী বলা আছে? 3 নম্বর অঙ্কে বলা আছে লিমিট এক্সটেন্স টু, এখানে এটা ক্লিয়ার আসছে না, যে আমি একটু বলে দিচ্ছি যে এখানে লেখা আছে এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি। সো এটা আছে লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি, লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি। আর দেওয়া আছে কি? আর দেওয়া হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই মাইনাস এক্স, এরকমভাবে আছে। সো এইরকমভাবে যদি থাকে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা কীভাবে করব? এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করব, প্রথমে যে এই লিমিট যেটা আছে এরকমভাবেই থাকলো, আমরা কি করব, এখান থেকে উপরে যে এক্স স্কোয়ার প্লাস 2x আছে সেখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেব। তাহলে আমরা কী পাই, যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর ওইখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে, এবং রুটের বাহিরে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স। আর এখানে তাহলে থাকতেছি কি, এখান থেকে তো আমি এক্স স্কোয়ার কমনই নিয়ে নিচ্ছি 1, এখানে তো একটা এক্স কম আছে, এক্স স্কোয়ার নেই, সেই এক্সটা কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স হবে এখানে, ঠিক আছে, 2 ডিভাইডেড বাই এক্স। আর নিচে যে মাইনাস এক্স ছিল ও ওরকমভাবেই থাকবে। সো এই মাইনাস এক্স এবং এই এক্স এটাকে কাটাকাটি দিলাম, তারপর লিমিটের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি 2 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি, আমরা জানি যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়। সো এটাকে যদি আমি কেটে দিচ্ছি তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট ওভার 1 ডিভাইডেড বাই মাইনাস 1। সো আমরা জানি কি রুট ওভার 1-এ তো 1ই হয়, তাহলে 1কে -1 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে -1। খুব সহজে আমরা এই অঙ্কটা পারলাম। ওকে, পরের অঙ্কটা দেখি কি আছে। নাম্বারটা বলছে কি 0,2 ব্যবধিতে y ইজ ইকুয়াল টু x-1 এবং y ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত হবে? সো আমরা এটার জন্য একটু চিত্রটার দিকে তাকাই, যে চিত্রটা এটার জন্য কি হতে পারে। চিত্রটা আমি যদি একটু এখানে চিত্রটা আঁকি, ধরলাম এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। আর এই যে আমরা দেখি যদি এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু ছিল x-1, ঠিক আছে। আরেক জায়গায় কী ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু 0। সেই ওয়াই এর মান যদি 0 হয়ে যায় তাহলে এক্স এর মান কত হয়, এক্স এর মান 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে এই যে দুইটা রেখা আমাদের কাছে দেওয়া আছে সেটা 1,0 বিন্দুতে ইন্টারসেক্ট করে, আমরা কিন্তু এটা বলতে পারি। সো এই 1,0 বিন্দু আমি ধরলাম এখানে 1,0 বিন্দুতে ইন্টারসেক্ট করলো। সো এটা 1,0 বিন্দুতে ইন্টারসেক্ট করছে এবং সেটা আবার y ইজ ইকুয়াল টু x-1, যেহেতু এই -1-এও এটা ইন্টারসেক্ট করবে। সো এইটাকে যদি আমি, অর্থাৎ আমি যদি এই 1টা আবার এই সমীকরণে বসিয়ে দিই তাহলে y এর মানটা হবে কত, 0 হবে। সো এরকমভাবে আমি এটাকে যদি এরকমভাবে বসাই তাহলে এখানে আমি কী পাবো, সরি হ্যাঁ এই তো এইরকমভাবে আমি পেলাম যে এই তো এই y ইকুয়াল টু ওয়াইয়ের মতো 0 অলরেডি দেওয়া হয়েছিল এটার জন্য। ওকে, সো এখন আমরা যদি এইটার জন্য আমরা এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে কত, 0 থেকে 2 পর্যন্ত। সো 0 থেকে এক্সের মান 0 থেকে, এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা এক্স এক্সিস, রাইট। সো এটা ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম এইদিকে। সো এখন আমরা যদি এই যে এটা যদি ধরি আমি 2, এক্স ইজ ইকুয়াল টু 2, এই রেখাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 2 রেখা, রাইট, এক্স ইজ ইকুয়াল টু 2 রেখা। তো সেক্ষেত্রে আমরা এই যে অংশটু আছে, এই অংশটু এবং এই অংশটু আমরা জানি কি এইটুকু দূরত্ব হচ্ছে 1, যেহেতু এটা সম্পূর্ণটা 2 এবং 1 একক দূরত্ব এটা ছেদ করছে, এটা 1, আর এটাও হচ্ছে দূরত্ব 1, আর এই থেকে এই পর্যন্ত দূরত্ব 1। তাহলে আমরা এটা পাচ্ছি একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিও 1 উচ্চতাও 1, যেহেতু দুইটা ত্রিভুজ একই রকম, একই দূরত্ব দুইটারই ভূমি আর উচ্চতার একই, সেহেতু আমরা এটাকে কি করতে পারি, 2 দ্বারা গুণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হয়, 1। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল পাচ্ছি কত, এই অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল পাচ্ছি আমরা 1। সো আমরা যদি ক্ষেত্রফল 1 পাই তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, সেই অঙ্কের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি বসাই দেই মানগুলো, যে এই যে অঙ্ক বি নাম্বার অঙ্কটা আমরা যদি অপশন টেস্ট করি সেক্ষেত্রে এইটার ভ্যালুই হচ্ছে 1 আসবে, যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। সো ক্ষেত্রফল যেহেতু নেগেটিভ হতে পারবে না সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, পরের অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে একটা ভেক্টরের অঙ্ক আসছে,
যে উপাংশ বের করার ক্ষেত্রে। সো আমরা জানি কি একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের উপাংশ যদি আমাদের বের করতে বলা হয়, যেমন আমাদের এখানে বলা হয়েছে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের উপাংশ, তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর কার কার বরাবর উপাংশ, যার বরাবর বলবে ও নিচে থাকবে, বা যার উপরে বলবে সেটা নিচে থাকবে। তো বি বরাবর বলছে, এবং উপাংশ যেহেতু বলছে একটা বি এর একক ভেক্টর হবে। সো বি এর একক ভেক্টর কিন্তু কোশ্চেনের ভিতরে আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। আর আমার দরকার কি তাহলে, আর নিচে যে বি ভেক্টর, এখানে দেখা গেছে যে আমি দেখতে পাচ্ছি যে সবগুলোই 121। সো আমি এখান থেকে এটা ক্যালকুলেট করার আমার কোনো প্রয়োজনই নেই। এটার মান হচ্ছে আচ্ছা একটু ভুল হয়েছে, কিন্তু এটা পরমান বি ভেক্টর ছিল। আচ্ছা, পরমান বি ভেক্টর সূত্রে বি ডট এ ডিভাইডেড বাই পরমান বি, তারপর হচ্ছে একক ভেক্টর অফ বি, এটাই হচ্ছে উপাংশ নির্ণয় সূত্র। সো এটার মান যে 121, সেটা আমাদের বের করার কোনো প্রয়োজন নেই। এখানে কোশ্চেনে প্রত্যেকটার ভ্যালুই নিচে 121 দেওয়া আছে, আর বি ভেক্টরটার মানও দেওয়া আছে। সো এদের কোনো কাজ নেই, আমাদের কাজ কি বি ডট এ বের করা। সো দেখি বি ডট এ করলে কত হয়। বি ডট এ করলে অর্থাৎ আই ক্যাপ যেগুলো আছে ওদের গুণফল। আই ক্যাপ এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আই ক্যাপ হচ্ছে 6 বি এর জন্য, আর এর জন্য হচ্ছে 2, তাহলে 6 গুণ 2, তারপর কি হবে প্লাস 7 গুণ যে ক্যাবের মান হচ্ছে -1 ওই পাশে। সো 7 গুণ -1 না -2, 7 গুণ -2 -2, যাই হোক এটা। তারপরে কি আছে, আচ্ছা এখানে ঠিকমতো আসতেছে না, এটা একটু এখানে করি। সো এখানে কি হবে 6 মাল্টিপ্লিকেশন অফ 2 প্লাস 7 মাল্টিপ্লিকেশন অফ -2, অর্থাৎ কী করতেছি আমরা আই ক্যাব গুণ করতেছি। আমরা জানি আই ডট আই ইজ ইকুয়াল টু 1, সো আর বাকিগুলো 0 হয়ে যায়। আই ডট জে 0, আই ডট কে 0, সো ওগুলো আমরা নিব না। আমরা আই ক্যাব যেগুলো থাকবে, এতেও যে আই ক্যাব আছে আর বিতেও যে আই ক্যাব আছে, এদের গুণফল বের করব। এতেও যে জে ক্যাব আছে, বিতেও যে জে ক্যাব আছে, ওদের গুণফল বের করব। গুণফল বের করে যোগ করে দেবো আর কি প্রত্যেকটা। তাহলে সেক্ষেত্রে কী হবে, পরে কি -6 মাল্টিপ্লিকেশন কত 1, সো এখানে কত 12, এটা মাইনাস হবে 12 মাইনাস 14 মাইনাস 6। সো এক্ষেত্রে আমরা পাচ্ছি কত, এক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু -8। সো আমার অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে যে -8 বি ক্যাব ডিভাইডেড বাই 121, কারণ প্রত্যেকটাই 121 দেওয়া আছে। সো আমি এখান থেকে দেখতে পারতেছি যে এই যে বি নাম্বারটা আছে সেটার অ্যান্সার হচ্ছে -8 বি ক্যাব ডিভাইডেড বাই 121, এইটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখি কি আছে। জিওমেট্রি শব্দটির যেটা আছে, এখানে বিন্যাস সংখ্যা বের করতে হবে। কি বলছে, জিওমেট্রি শব্দগুলোর বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে, হ্যাঁ বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যে প্রথম এবং শেষে ই থাকবে। সো জিওমেট্রি শব্দতে প্রথম এবং শেষে ই বাদে, ঠিক আছে, এই দুইটা অবস্থান যদি আমি, জিওমেট্রিতে বর্ণ আছে মোট কয়টা, জিওমেট্রিতে মোট বর্ণ আছে হচ্ছে 1 2 3। আচ্ছা এই অঙ্কটা তো ইয়াতে নাই, শর্ট সিলেবাসের ভিতরে নাই, ঠিক আছে। সো এই অঙ্কটা হচ্ছে যে বিন্যাস সমাবেশের অঙ্ক, বিন্যাস সমাবেশ শর্ট সিলেবাসে নেই, সুতরাং আমরা এই অঙ্কটা হচ্ছে এখন শিখব না। পরবর্তীতে দেখি কি আছে। এইটাও শর্ট সিলেবাসের ভিতরে নেই, বড় হচ্ছে আমরা একটু দেখে নেই যদি এই টাইপের কোশ্চেন চলে আসে আর কি। সো সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি এক্স বর্জিত পদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা দিয়েও দিতে পারে, যদি দেওয়ার কথা না আর কি কোনো পরীক্ষায়, তারপরও যদি আসে সেক্ষেত্রে কেমনে করব আমরা। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি করব, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মানে শর্টকাট টেকনিক হচ্ছে প্রথমে আর এর মানটা বের করা শিখতে হবে। সো আর এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আর এর মান বের করব হচ্ছে এই যে এক্স আছে, এই এক্সের যে পাওয়ার আছে 1, সেই 1-এর সাথে এখানে যে এন এর পাওয়ার এন আছে, সেই এন গুণফল। সো ওই যে প্রথম এক্সের যে পাওয়ার 1 আছে, সেই 1টা মানে লবে এবং হরে লিখে নেব। তার সাথে লবে যে আছে, লবে এন গুণ হবে, এন এর মান হচ্ছে 8। আর হরে হবে কি, হরের ক্ষেত্রে হবে এই যে দ্বিতীয় যে এক্স আছে, সেই এক্সের পাওয়ারটা, সেই এক্সের পাওয়ারটা কত, সেই এক্সের পাওয়ারটার যোগফল, সেই এক্সের পাওয়ারটা হচ্ছে 1। একটু জটিল লাগতেছে, আমি আরেকবার বলতেছি। প্রথম যে এক্সের পাওয়ার থাকবে সেই পাওয়ারটা আমরা লব এবং হরে লিখে নেব। তারপর হচ্ছে ওইটার সাথে হরে কি হবে 8 গুণ হবে। 8 ছিল কোথায়, 8 ছিল হচ্ছে এন এর মানটা। আর দ্বিতীয় ওয়ানটা কোনটা, দ্বিতীয় ওয়ানটা হচ্ছে এই যে এক্স ছিল, এই এক্সের মানটা, এইটা যোগ হবে, তো অর্থাৎ উপরে গুণ হবে আর নিচে এটার ক্ষেত্রে যোগ হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4 পাচ্ছি। সো আর এর মান কত, আর এর মান হচ্ছে 4।
আমরা জানি টি আর প্লাস 1তম পদ হচ্ছে এক্স বর্জিত পদ। সেই এক্স বর্জিত পদের মান আমার চাচ্ছে এখানে, সেই মানটা কত হবে? সেই মানটা হবে এনসিআর। সো এন এর মান হচ্ছিল 8, সি আর এর মান হচ্ছে 4, এনসিআর। এখন প্রথম এক্সের যে সহগ ওইটা টু দি পাওয়ার এন মাইনাস আর, প্রথম এক্সের সহগ হচ্ছে 2, ওইটা টু দি পাওয়ার এন মাইনাস আর যদি করি তার মানে হচ্ছে 8 মাইনাস 4, আর দ্বিতীয় এক্সের এক্স বাদে যেটা থাকবে সেটা টু দি পাওয়ার আর, তাহলে সেটা কি আছে 1/8 টু দি পাওয়ার আর অর্থাৎ 4। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আমরা এক্ষেত্রে পাবো 35 ডিভাইডেড বাই 128। কত পাবো? 35 ডিভাইডেড বাই 128, অর্থাৎ অ্যান্সার হবে সি নাম্বারটা। এটা শর্ট সিলেবাসে নেই, তারপর আমি দেখিয়ে দিলাম যাতে হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে যাতে পারা যায় আর কি। বিন্যাস সমাবেশ শর্ট সিলেবাসে নেই, সো বিন্যাস সমাবেশ আসার সম্ভাবনা নেই বললেই চলে আর কি। তাও যদি ভুল করে দিয়ে দেয় সেটা অন্য ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে একটা উপবৃত্তের ম্যাথ আছে। সো উপবৃত্তের ম্যাথে কি বলা হয়েছে যে 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 400। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? সো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমরা কি করব, যেহেতু ডান দিকে 400 আছে ব্র্যাকেট ইকুয়ালের পর, আমরা 400 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। 400 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে হবে x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1, এরকম হবে, রাইট? সো এইরকম হইলে তারপর আমরা কি করতে পারি এখানে, এখন আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্রটা লিখব। ই ইজ ইকুয়াল টু আমরা জানি কি, ই ইজ ইকুয়াল টু আমরা জানি √1 মাইনাস ছোটোটা বাই বড়োটা। তো ছোটোটা কি এখানে আমি এরকমভাবে সূত্রটা মানে মনে রাখি যে ছোটো কোনটা, এখানে ছোটো হচ্ছে 16, তো 16 ডিভাইডেড বাই 25। সো এটা মূলত a² আর b² এরকমভাবেও মনে রাখতে পারি। তো এরকম মানে অত দূরে যাওয়ার দরকার নেই, এরকম শর্টকাটে মনে রাখলেই হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, লসাগু কত হবে? লসাগু হবে 9 ডিভাইডেড বাই 25। সো 9কে যদি √ওভার করা হয় তাহলে হয় 3 ডিভাইডেড বাই আর 25কে হয় 5। সো 3/5 কোথায় আছে? 3/5 আছে ডি নাম্বারে। সো অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা বলা আছে যে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং একটা সরলরেখার একটা কেন্দ্র দেওয়া আছে এবং একটা সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটি? আচ্ছা, আমি একটু লক্ষ্য করি, এই যে এখানে একটু দেখাই, একে একটা বৃত্ত আছে, রাইট? সো এই বৃত্তকে স্পর্শ করে এই একটা সরলরেখা আছে ধরলাম, আর এই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো আমরা বলতে পারি না যে কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ সমান, এইটুকুই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বললাম যে একটা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সেটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সো এখানে যেহেতু কেন্দ্র দেওয়া আছে আমার, সেই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সো কেন্দ্র থেকে আমার দরকার কি এখন? এদের লম্ব দূরত্ব বের করা। লম্ব দূরত্ব কেমনে বের করতে হয় সেটা বের করবো এরকমভাবে, পরমাণুর ভিতরে কি করব আমরা, এই যে কেন্দ্র আছে কেন্দ্র দিয়া ওই যে সরলরেখা স্পর্শক আছে, স্পর্শকটা সিদ্ধ হবে। সেক্ষেত্রে কত হবে? 5,5.4 5 মাল্টিপ্লিকেশন অফ 4 মাইনাস 12 মাল্টিপ্লিকেশন 3 প্লাস 3। আচ্ছা, আর নিচে হবে কি √ওভার এই যে এখানে যে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। সো এক্সের সহগের স্কোয়ার করলে হয় 5² আর মাইনাস 12² আর 12² একই কথা। সো আমি 12² দিয়ে দিলাম এখানে। তো এটাকে যদি আমি করি সেক্ষেত্রে আমার কাছে আসবে কত? এখানে আসতেছে, এটা কি প্লাস ছিল না মাইনাস ছিল? এখানে মাইনাস ছিল, এটা মাইনাস। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 20 মাইনাস 36 প্লাস 3 ডিভাইডেড বাই এটাকে কল হয় 25 আর 144, এটাকে √ওভার করলে হয় 169কে √ওভার করলে হবে 13। সো এটা হবে 13। সো এটা 13 পেলাম, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে উপরেও পাচ্ছি হচ্ছে -13। সো এটা হচ্ছে কত? -13 ডিভাইডেড বাই 13। আমরা জানি যে পরমাণুর ভিতরে এই মাইনাস থাকলেও সেটা হচ্ছে যে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে এটার মান আমি কত পাচ্ছি? 1। তো আমি কি পেলাম? যে আমি পেলাম হচ্ছে আর এর মান 1।
আমরা একটা সূত্র জানি কিন্তু যে কেন্দ্র পেলাম আর ব্যাসার্ধ পেলাম, এটা আর ইজ ইকুয়াল টু রাইট। সো কেন্দ্র পেলাম আর ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জানি তাহলে বৃত্তের সমীকরণটা কী হবে? বৃত্তের সমীকরণ আমরা জানি না যে ওই যে এক্স কমা এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত? এক্স ওয়ানের মান হচ্ছে 4, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান হচ্ছে 3, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ছিল অর্থাৎ 1 হবে এখানে। সো এটাকে যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে হয় এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার তারপর কত? মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এটা ওয়াই হবে, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y, আচ্ছা 16 আর 9 25, সেখান থেকে 1 চলে গেলে হবে 24 প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। সো এটা আমি পাবো। এটা কত নম্বরে আছে? প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা হচ্ছে বি নাম্বারে আছে, সো অ্যান্সার হবে বি। ওকে, দেখি পরের অঙ্কটা কি আছে। ওকে, ত্রিকোণমিতি একটা অঙ্ক আছে, কি বলা আছে যে কট সাইন ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু কত? এটা এরকমভাবে আছে, কট সাইন ইনভার্স হাফ, এটার মান কত? সো কট সাইন ইনভার্স হাফ এটা যদি থাকে সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না যে কট, আমরা জানি কত সাইন, কত ডিগ্রির মান হাফ, আমরা জানি না যে সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হাফ। সো এটা আমরা কত জানি? সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত? π/6। সো সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাবে, থাকবে π/6 পরে। সো এই কট π/6 এর মান কত? আচ্ছা কট 30 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান যেটা, কট 30 ডিগ্রি মানও সেটা। সো tan 60 ডিগ্রি মান সেক্ষেত্রে কত হয়? tan 60 ডিগ্রির মান আমরা জানি যে √3, এটার মানও তাহলে √3, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, সি নাম্বার হবে অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখি কি আছে। আচ্ছা একটা অসমতার ম্যাথ, অসমতার সিলেবাসে নেই, তারপর হচ্ছে আমি এটাকে করাই দিচ্ছি যে এটা কি হবে, যদি আসে তাহলে এটা কিভাবে করব। তো আমরা যা দেওয়া আছে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাকে আমরা কি করব? ব্যস্তকরণ করে নেই প্রথমে। ব্যস্তকরণ করলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এখানে ব্যস্তকরণ যদি করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 3x মাইনাস 1, এইটার চাইতে 1 এর মান বড় হয়ে যাবে। ব্যস্তকরণ করলে অসমতা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে -1-এর চাইতে 3x মাইনাস 1 এর মান বড়, তার থেকে 1 এর মান বড়। তারপরে আমরা কি লিখতে পারি? তারপর হচ্ছে আমরা কি করব? 1 যোগ করে দেব। আর যেহেতু x এর সাথে, আচ্ছা 1 যোগ করে দিই, তাহলে 1 যোগ করলে এখানে হয় 0। আর তার থেকে তাহলে কি হবে? শূন্যের থেকে 3x এর মান বড়, তার থেকে কার মান বড়? তার থেকে হচ্ছে 1 যেহেতু যোগ করতেছি 2 এর মান বড়। তো এখন যদি আমরা 3 দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে 0 থেকে x এর মান বড়, তার থেকে হচ্ছে 2/3 এর মান বড়, এরকমভাবে আমরা পাবো। সো আমরা এইটাকে এরকমভাবে পাচ্ছি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, এই যে 3x মাইনাস 1, এটা কি কখনো 0 হতে পারবে? না, এটা কখনোই 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? এখানে যদি 0 হয় তাহলে আমরা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটা ইনফিনিটি চলে আসবে। সো এটা 0 হতে পারবে না, তাহলে আমরা লিখতে পারি না যে 3x মাইনাস 1 এটা নট ইকুয়াল টু 0। সো এটা যদি 0 না হয় তাহলে x এর মান কখনোই কি হবে না? 1টা এই পাশে নিলাম, 3টা এই পাশে নিলাম, তাহলে 1/3, x এর মান কখনোই কি হবে না? 1/3 হবে না। সো সেক্ষেত্রে আমরা অসমতাটা কি লিখতে পারি? অসমতা লিখতে পারি হচ্ছে 0,1/3 ইউনিয়ন 1/3, 2/3, এটাই অ্যান্সার। সো এটা কত নম্বরে আছে? এটা আছে হচ্ছে ডি নাম্বারে। সো ডি নাম্বারটাই হবে এটার সমাধান। ওকে, পরের অঙ্কটা দেখি, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক একটা ফাংশনের অঙ্ক। ফাংশনের অঙ্ক কি বলা আছে যে f(x) ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, g(x) ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, f অফ -2 এর মান কত? সো আমরা কি করব? f অফ -2 এর মানটা একটু আগে বের করার চেষ্টা করি। f অফ -2, সো f অফ -2 যদি বের করি সেক্ষেত্রে আমরা কত বসাবো? -2, এখানে -2 স্কোয়ার যদি বসাই তাহলে কত হয়? 4 হয়,
কারণ মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে মাইনাস টু, পরম মান -2, পরম মান -2 করলে হয় 2ই হয়, তো 4 - 4 = 0 হয়ে যায় এটার মান। সো জি এফ অফ -2, জি এফ অফ -2 যে কথা, জি অফ 0 একই কথা, কারণ এফ অফ -2 = আমরা পাচ্ছি হচ্ছে 0। সো জি অফ 0 যদি আমরা এখানে এই যে জি অফ এক্স = সামথিং দেওয়া আছে, সো ওই এক্সের জায়গায় যদি আমরা 0 ভ্যালুটা বসিয়ে দিই তাহলেই সমাধান পাবো। তার মানে হচ্ছে 0² + 1, সো আমার অ্যান্সার হচ্ছে 1 আছে বি নাম্বারে, সো বি অ্যান্সার। ওকে, দেখি পরের অঙ্কটা কি আছে। 13-এ বলা আছে যে এফ এক্স = সামথিং দেওয়া আছে, এটা এফ না, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা ইন্টিগ্রেশন সাইন। সো ইন্টিগ্রেশন, এটা হচ্ছে এখানে লিখে দিই আমি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x হোল স্কোয়ার, এরকমভাবে আছে, রাইট? সো এইরকমভাবে যদি থাকে সেটাকে আমরা কিভাবে সমাধান করব? এরকমভাবে যদি থাকে সেটা সমাধান হচ্ছে এরকমভাবে করব আমরা। ইন্টিগ্রেশন, উপরে ডিএক্স ওকে লিখলাম, আচ্ছা, তারপরে এই যে e⁻x আছে ওইটাকে রেখে দিলাম, আর ওই যে ওই পাশে যে e⁻x আছে -x আছে ওটাকে লেখা যায় না, এরকমভাবে 1/e⁻x আর হোল স্কোয়ার ওইটা দিয়ে দিলাম। তারপরে এই লাইনটা থেকে যদি এই লাইনে আসি তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিএক্স উপরে থাকলো, আর এই যে লসাগু, এখানে যদি লসাগু করি, লসাগু করলে কী হবে, নিচে e⁻x থাকবে। লসাগুর কি সে হরে e⁻x থাকে, সেটার স্কোয়ার। সো ওই e⁻x এর স্কোয়ার মানে হচ্ছে e⁻2x, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে লিখতে পারি না যে e⁻2x, অবশ্যই লিখতে পারি। সো ওটাকে লিখলাম, আর নিচে এখানে তাহলে থাকবে কি e⁻x, আর e⁻x লসাগু করলে গুণাকারে যাবে, তাহলে e⁻2x + 1 হোল স্কোয়ার, এরকমভাবে থাকতেছে আমার কাছে, রাইট? সো আমরা কি করতে পারি, লেট e⁻2x + 1 = z। এটাকে আমরা যদি z ধরি তাহলে 2e⁻2x dx = dz লিখতে পারি না আমরা? এটা কিন্তু আমরা লিখতে পারি। সো তারপরে এইখানে যদি 2 দ্বারা আমরা প্রত্যেকটাকে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে এই যে 2 এটা ভ্যানিশ হয়ে যাবে, আর সেই 2টা এখানে চলে আসবে। এই ভ্যালুগুলোই যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? সেক্ষেত্রে আমরা পাবো না এরকমভাবে ইন্টিগ্রেশন এরকম পাবো না যে 1/2 dz ডিভাইডেড বাই z², এরকমভাবে পাবো। সো আমরা জানি কি এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় সেক্ষেত্রে আমরা কত পাবো, 1/2 বের করে দিলাম বাহিরে, আর z⁻² + 1 হবে ডিভাইডেড বাই -2 + 1। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, z⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1 + c, এরকমভাবে হবে। সো এখন -2 + 1-এ কী হয়, একটা মাইনাস আসবে আগে, হাফ। এখন জেডের মানটা যদি বসিয়ে দিই, এটার মানে হচ্ছে 1/z, জেডের মানটা আমি যদি বসিয়ে দিই, জেডের মান ছিল e⁻2x + 1, এটা বসিয়ে দিলেই আমার অ্যান্সার পাওয়া যাবে। সো এইটা এরকমভাবে অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার এইটা আছে বি নাম্বারে, বি নাম্বার না, এ নাম্বারে, বি নাম্বারে আছে, এ নাম্বারে মাইনাস নাই। সো অ্যান্সার হবে বি। ওকে, দেখি পরের অঙ্কে কি আছে। পরের অঙ্কে একটা জটিল সংখ্যার ম্যাথ দেওয়া আছে, বলা আছে যে এটার পরম মান বের করো। সো এইরকম যদি থাকে যে এটার পরম মান বের করো এরকম বলা আছে, সো সেক্ষেত্রে আমরা কি করব, পরম মান দিয়ে দেবো দুই পাশে। এখানে আছে 1 + i আর নিচে আছে 1 - i, এই। সো আমরা জানি কি পরম মান যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে, এটা পরম মানটা আমরা ভাগ করে নিতে পারি, এই যে 1 + i আর এখানে আছে 1 - i, এই পরমাণুকে লব এবং হরে আলাদা করে দিলাম। সো তারপরে আমরা পরমাণুকে যদি উঠাই দিতে চাই তাহলে কি হবে, √, এখানে যে বাস্তব অংশ থাকবে সেটার স্কোয়ার, তার মানে হচ্ছে 1² প্লাস ইমাজিনারি এর সাথে যে অংশটা থাকবে সেটার স্কোয়ার। সো সেটার স্কোয়ার করলে কত হয়, সেটার স্কোয়ার করলে হয় 1 আছে 1²। সো নিচেও একই রকমভাবে 1² + 1², সেম জিনিস আছে, কাটাকাটি করলে কি হবে, 1 হবে। সো এখানে অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার বি নাম্বার। ওকে, পরের অঙ্কটা কি আছে, বলা আছে যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p বলদ্বয়ের লব্ধি √p হলে
এদের মধ্যবর্তী কোণ কত। সো লব্ধি রুট ওভার পি হলে এদের মধ্যবর্তী কোণের মানটা কত এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সো এটা হচ্ছে ওই যে লব্ধির যে সূত্র আছে ওইটাকে যদি আমরা ইউজ করি তার মানে হচ্ছে আমরা জানি আর স্কোয়ার, এখানে আর লব্ধি কত দেওয়া আছে রুট ওভার 7p। সো রুট ওভার 7p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল না, তো পি স্কোয়ার প্লাস কিউ ধরলাম হচ্ছে 2p-কে, তাহলে 2p স্কোয়ার মানে হচ্ছে 4p স্কোয়ার, তারপর ছিল প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। সো সেক্ষেত্রে কী হবে 2p কজ আলফা, কজ আলফা। আলফার মান কত, আলফার মান আমরা জানি না, সেটাই আমাদের বের করতে হবে। সো সেক্ষেত্রে এখানে যদি এটাকে বর্গ করি সেক্ষেত্রে হয় 7p স্কোয়ার, এবং আমরা যদি লক্ষ্য করি এখানে প্রত্যেকটার সাথেই পি স্কোয়ার আছে। সো আমরা কি করতে পারি, প্রত্যেকটার থেকেই পি স্কোয়ারটাকে ভেনিশ করে দিতে পারি, যে পি স্কোয়ার নাই, আমরা ধরে নিলাম যে কোনোটাই পি স্কোয়ার যদি না থাকে ভেনিশ করে দেই, সেক্ষেত্রে আমরা ধরা নাই আর কি পি স্কোয়ার ভেনিশ করা যায়। সো এটাকে ভেনিশ করে দিলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 1 প্লাস 4 প্লাস পি স্কোয়ার তো বাদ হয়ে গেছে। সো এক্ষেত্রে আমরা কত পাবো, এক্ষেত্রে আমরা পাবো 4 কজ আলফা, 4 কজ আলফা, এই জিনিসটা পাচ্ছি। সো এখন যদি একটু যোগ বিয়োগ করি, এখানে আছে 5 যদি এই পাশে চলে আসে আর ওই পাশে ছিল 4 কজ আলফা, তাহলে আমি এখানে লিখলাম শুধুমাত্র কজ আলফা, আর 5টা এই পাশে আসলে হবে 2। সো কজ আলফা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4। সো এটাকে কত লিখতে পারি আমরা, হাফ লিখতে পারি। সো কজ কত ডিগ্রি মান হাফ, কজ ইকুয়াল টু কজ ইনভার্স হাফ, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স হাফ লেখা যায়, কজ ইনভার্স হাফ। তো কজ কত ডিগ্রি মান হাফ, কজ 60 ডিগ্রি মান হাফ। সো এটার মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কততে আছে এটা একটু লেখার জন্য দেখা যাচ্ছে না, 60 ডিগ্রি আছে সি নাম্বারে। সো অ্যান্সার হবে সি। তো এই ছিল ঢাকা ইউনিভার্সিটির 2019-20 সেশনে আসা ম্যাথ কোশ্চেনগুলো।